নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আজকে একটু বাগানে চলে এসেছি। এই ফুলগুলো দেখলে আমার এত মনটা ভালো হয়ে যায়। এটা কী ফুল বলুন তো? এটা হচ্ছে টগর। আগে দেখলেন একটা ধরনের টগর, এটা আর একটা ধরনের টগর। এত সুন্দর দেখতে লাগে এটা। আর এটা হচ্ছে 10টা ফুল। এর অনেক অনেক ধরনের কালার আছে। হলুদ দেখলেন, এটা একটা কালার, আর এটা একটা কালার, আর একটা আছে সাদা কালার। এগুলো দেখতে এত ভালো লাগে। আর এই যে জবা গাছটা দেখছেন, এটা হচ্ছে লক্ষ্মী জবা। এই গাছটাতে এত ফুল হয় যে বলবার নয়। পুরো গাছটা দেখুন ফুলে ভরে গেছে। সকালে উঠে যখন দেখি এই গাছটার দিকে তাকাই, পুরো মনটা ভরে যায়। দেখুন গাছটা, জবাটা খুব ছোট ছোট, পিঙ্ক কালারের দেখতে, কিন্তু প্রচুর ফুল হয় গাছটাতে। সারা গাছটা তখন ফুলে ভরে আছে। আর এই যে আর একটা জবা, এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ডালিম গাছ। এখানে বেদানা হয়ে আছে। বেদানাগুলো খুব একটা ছোট নয়, 3-4টে হয়ে আছে এখন। আগে অনেকগুলো হয়েছিল, কিন্তু সেগুলো সব হনুমান তুলে নিয়ে চলে গেছে। সেগুলো পাকছিল না, কিন্তু তবুও তারা নিয়ে চলে গেছে। আর ভেতরে বীজগুলো তখনও সাদা ছিল। আর এই দেখুন, বেদানাগুলো সুন্দরভাবে গাছে হয়ে আছে। দেখতে কি সুন্দর লাগে না? আর এটা আরেকটা ধরনের সাদা ফুল। এর নাম হচ্ছে নাগপঞ্চমী। এটাও ভীষণ থোকা থোকা হয়ে থাকে, সারা গাছ পুরো ভরে থাকে। আর এই ফুলটা একদিনে শুকায় না, বেশ বেশ কয়েকদিন থাকে গাছে। আর যখন হয় একসঙ্গে অনেকগুলো করে ফোটে। খুব সুন্দর দেখতে লাগে পুরো গাছটা। আর এটা হচ্ছে আমাদের আম গাছ। এটা একটা কলমের গাছ, কলমের চারা এটা। এই গাছটার বয়সও প্রায় 5 বছর। এবছর প্রচুর আম হয়েছে। কিন্তু আম হলে কী হবে, হনুমান এসে অনেকগুলো পেড়ে নিয়ে চলে গেছে, অনেকগুলো নষ্ট করেছে। সে ঝড়েও অনেকগুলো পড়ে গেছে। আর আমগুলো এত নিচের দিকে হয়ে গেছে, দেখুন হাত দিয়ে পাড়া যায় আরামসে। এই দেখুন কত বড় বড় হয়ে আছে। এখনও গাছে অনেক আছে। এগুলো সব পাকার জন্য রাখা হয়েছে। আর হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা হয়, সারা বছর পেয়ারা হয়। 12 মাসে গাছ, তাই সারা বছর হয়। সিজনে প্রচুর হয়, আর অফ সিজনে একটু কম হয়। এটা বারুইপুরের পেয়ারা, বীজ কম, এটা প্রচুর মিষ্টি। এই দেখুন গাছে হয়ে আছে, প্রচুর হয়ে আছে। আর সবগুলো কিন্তু বড় হবে, নষ্ট খুব কম হয়। এই দেখুন প্রচুর হয়ে আছে। আর এগুলো একসঙ্গে সব বড় হয় না, একটা দুটো করে বড় হয়। আর এই যে টবে যখন সবজি খোসাগুলো ফেলি, সেই সবজি খোসার মধ্যে যা যা বীজ থাকে সেই গাছগুলোই হয়ে যায়। পেঁপে গাছ হয়েছে, লেবু গাছ, আতা গাছ, এগুলো সব ধরনের গাছ এখানে হয়ে আছে। তো আপনাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে ফলুই মাছের কাঁটাবিহীন। তো সেইভাবে এই দেখুন ফলুই মাছগুলো নিয়ে নিয়েছি। তো এর একটা দেখাবো যে কাঁটাবিহীন কীভাবে রান্না করা যায়। ফলুই মাছ অনেকে ভালোবাসে খেতে, কিন্তু কাঁটার ভয়ে খেতে পারেন না। তো আমি তাদের জন্য দেখাবো যে এই ফলুই মাছে যে কাঁটাবিহীন কীভাবে রান্না করা যায়। এতে প্রচুর কাঁটা থাকে, প্রচুর মানে প্রচুর কাঁটা থাকে, যে খাওয়া যায় না। কিন্তু এই পদ্ধতিতে বানালে আপনি একটাও কাঁটা পাবেন না। প্রথমে ওই লেজার পিসগুলো নিয়ে নিতে হবে। নিয়ে, তবে এটা করতে গেলে আগে শিল নোড়া লাগবে। শিল নোড়া না হলে এই এই রেসিপিটা কিছুতেই করা যাবে না। এই দেখুন আমি শিল নোড়া নিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলোকে না প্রথমে ওই নোড়া দিয়ে আস্তে আস্তে থেতলে দেবো। থেতলালে কী হবে, এই যে এর ভিতরে যে মাংসগুলো আছে এগুলো বেরিয়ে আসবে। আর এগুলো যে বেরোচ্ছে, এর মধ্যে কিন্তু একটাও কাঁটা নেই। দেখুন শুধু মাংসগুলোই বেরোচ্ছে, কিন্তু এর মধ্যে একটাও কাঁটা পাবেন না। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে থেতলালে এই দেখুন মাছগুলো কী সুন্দর বেরিয়ে এসছে। এই যে, তো এগুলোকে রেখে দেবো, দিয়ে আমি আবারও আস্তে আস্তে করব। তো যতবার করা যায় ততবারই করলে ভেতর থেকে সব মাংসগুলো বেরিয়ে আসবে। তো আমি এই জন্য 2টো মাছ নিয়েছিলাম। 2টো মাছের মাথা দিয়ে তো হয় না, চাকাগুলো আর লেজাগুলো নিয়েছি। লেজা থেকে এইগুলো বের করে নেব। এই দেখুন যতবারই করছি ভেতর থেকে দেখুন মাংসগুলো বেরিয়ে আসছে। আর কাঁটাগুলো কিন্তু সুন্দর ভেতরে থেকে যাচ্ছে। এই দেখুন
যে মাংসগুলো বেরিয়ে এসছে, এটাতে কিন্তু একটাও কাঁটা নেই। আমি হাত দিয়ে করছি, আমার হাতে একটাও কাঁটা লাগছে না। তো যতবারই করব ততবারই আস্তে আস্তে করে বেরিয়ে আসবে, আর সাইডে যে কাঁটাগুলো থাকে সেগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে। আসলে এই রেসিপিটা হচ্ছে আমার ঠাকুমার। আমাদের বাবার বাড়িতে যখনই ফলুই মাছ আসতো, আমরা সবাই ঠাকুমার কাছে বায়না করতাম এটা খাবো বলে। ঠাকুমা এত সুন্দর করে বানাতেন যে যতবারই আনা হতো সবাই মিলে ঠাকুমাকে আবদার করতাম যে ঠাকুমা এটা বানিয়ে দাও। তো ঠাকুমার কাছ থেকে এটা আমার শেখা, আর এখন আমাকে ওটাই বানাতে হয় বাড়িতে। আমার কাছেও সবাই এখন আবদার করে এটা খাওয়ার জন্য। এই দেখুন আবারও কতটা বেরিয়েছে মাংস। এখন বাজারে মাছ আনতে গেলে যদি ফলুই মাছ উঠে আগে কিনবে, আগে কিন্তু কোনো দিনই কিনতো না। ফলুই মাছ দেখলেই বিরক্ত হতো। যেদিন থেকে আমি এই রেসিপিটা করে খাইয়েছি তারপর থেকে বারবার যতবারই ওঠে ও দেখতে পায় ততবারই নিয়ে চলে আসে। এই দেখুন ভেতর থেকে এবারে কাঁটাগুলোকে বের করব। দেখুন সব কাঁটাগুলো কিন্তু ভেতরে আছে। সুন্দরভাবে মাছটা বেরিয়ে গেছে, আর কাঁটাগুলো কিন্তু সব থেকে গেছে ভেতরে। আর এই কাঁটাটা বের করতে বেশি কষ্ট। মাংসটা বের করে নিতে কোনো অসুবিধা নেই, কষ্ট হবে না, কিন্তু এইগুলো ছাড়াতে বেশি কষ্ট। এই দেখুন পুরো সব কাঁটাগুলো কেমন লেগে আছে। আর এই কাঁটাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, এই কাঁটাগুলো কিন্তু সুন্দর করে ভাজা করে খাওয়া যায়, কারণ এর মধ্যেও তো মাংস অনেকগুলো লেগে আছে। তো এগুলো ভাজা করলেও ভীষণ খেতে ভালো লাগে। দেখুন এই কাঁটাগুলো আমি তুলে নেবো, নিয়ে কিন্তু এগুলো ফেলবো না, এগুলো আমি রেখে দেবো। এগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভাজলেও সুন্দর খেতে লাগে। একটু মুচমুচে করে ভাজতে হয়, ভাজলে খুব সুন্দর লাগে খেতে। দেখুন যে কাঁটা আছে এর মধ্যে, এই কাঁটাগুলোকে তুলতেই কষ্ট, না হলে এই রেসিপিতে আর অন্য কোনো কষ্ট নেই। আগে ফলুই মাছের দাম এত ছিল না, 70-80 টাকা করে ছিল, কিন্তু এখন বাজারে গেলে ওই ফলুই মাছের দাম প্রায় 150 টাকা হয়ে গেছে। দিন দিন এই মাছের দামও ডিমান্ডও বাড়ছে, দামও বাড়ছে। এই দেখুন কাঁটাগুলো কেমন তুলছি, সব কাঁটাগুলো লেগে আছে। আর যখন ওই নোড়া দিয়ে যখন থেতলাবেন তখন কিন্তু একটা কাঁটাও বেরোবে না। এই জন্য এই প্রসেসে বানালে খুব সুন্দরভাবে মাছটা খাওয়া যায় কাঁটা ছাড়া। দেখছেন তো কেমন করে কাঁটাগুলো লেগে আছে। এইগুলোকে বাছতে আমার অনেকটা সময় লেগে যায়। এই রান্নাটা করার আগে অনেকটা সময় আগে থেকে আমাকে শুরু করতে হয়। এই কাঁটাগুলো দেখুন কেমন লেগে আছে। এই মাছটাতে যদি আপনারা কেউ চান যে এইভাবে না ছাড়িয়ে শুধু মাংসগুলো বের করে নেবেন, তো সেটাও করা যায়। কারণ আমি একটু অন্যরকমভাবে ভাজি। এই যে কাঁটাগুলো তুলে নিচ্ছি, এর ভেতরে আমি এই মাছের পুর দিয়ে আবার আগে লেজাটা যেমন ছিল তেমনভাবে কিন্তু আমি ভাজবো। তো এই জন্য আমি এইগুলো তুলে নিচ্ছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এইভাবে করতে পারেন, বা যদি সময় কম থাকে তাহলে শুধু মাংসটা বের করে নিয়ে ওর সঙ্গে মশলা মাখিয়েও সুন্দরভাবে বড়া ভাজা যায়, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। টেস্ট একই রকমই লাগে, কিন্তু দেখতে এটা একটু অন্যরকম লাগে, তাই আমি এটা এরকম করেই বানিয়েছি। এরকম কত কাঁটা বেরিয়েছে। আর এই ছালটা কিন্তু কোনোভাবেই খুব একটা ছিঁড়ে যায় না, থেতলালেও ছালটা সুন্দরভাবে গোটা থেকে যায়। এর ভেতরে মাছের পুর দিয়ে করলে আবার আগের মতো দেখতে লাগে। দেখেন কাঁটাগুলো কেমন বেরোচ্ছে। তো এইভাবে আমি সবগুলো এক এক করে থেতলে নেব, আর কাঁটাগুলো আলাদা করে নেব। এরপর যখন পেঁয়াজগুলো বাটছি, এই পেঁয়াজ বাটা, নুন, হলুদ আর লঙ্কা এগুলোকে একসঙ্গে মিশিয়ে মাছের সঙ্গে মিশিয়ে আমি আবার যেমন ছিল আগের মতো তো তেমনভাবে করে নেব। আর যে চাকাগুলো নিয়েছিলাম সেগুলো থেতলে ভেতর থেকে মাংসগুলো বের করে নিয়েছি। চাকার যেহেতু ভেতরে পুর করা যাবে না, অসুবিধা হয়, তাই ওর ভিতরে পুর করব না, ওগুলো আলাদা করে বড়ার মতো করে ভেজে নেব। আর এই যেগুলো আছে কাঁটা আর ওই যে চাকাগুলো, ওগুলো আমি এমনি ফ্রাই করে নেব। এই দেখুন পেঁয়াজটা বেটে নিয়েছি,
এরপর এর মধ্যে এই যে মাছটা দিয়ে দিলাম। আর চাকাগুলো দেখুন কেমন করে বের করে নিয়েছি। এগুলোকে ভাজলেও খুব সুন্দর খেতে লাগে। এরপর একটু লবণ, যেহেতু আমার মেয়ে খায় তাই কাঁটা একটাও থাকা যাবে না। একটা কাঁটা যদি থাকে তাহলে ও আর খাবে না, তাই আমাকে খুব বেছে বেছে করতে হয়। এই দেখুন ভালো করে এই মশলাটাকে মাখিয়ে নেব। আর পেঁয়াজ বাটা দেওয়ার জন্য এটা খেতে আরও ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয় এটা। মশলাটা ভালো করে মাখিয়ে এবার ওর ভিতরে পুরের মতো করে ঢুকিয়ে দেব। যেহেতু দুটো মাছ নিয়ে এসেছিলাম তাই লেজাটাও দুটোই বেরিয়েছে। এরকম পুরটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার ঠাকুমা এটা খুব সুন্দর করতো, খেতে এত ভালো লাগতো। এটা যখনই বানাই আমার ঠাকুমার কথাই মনে পড়ে। এবার মাছটা এবারে খুব সুন্দর পুরের মতো করে ভেতরে ঢুকিয়ে দেব। একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি কারণ খেতে ভালো লাগবে এটা। এই দেখুন যেহেতু পেঁয়াজ টেঁয়াজ দেওয়া হয়েছে তাই অনেকটা বেড়ে গেছে পরিমাণে। দেখুন চাকাটা আগের লেজাটা আগে যেমন ছিল ঠিক তেমনভাবে হয়ে যাবে। এটা উপর থেকে নুন হলুদও মাখিয়ে দেবো যাতে দেখতে পুরো মাছ ভাজার মতো দেখতে লাগে। আর একটাও ঠিক একই রকম করে নেব। যেহেতু পুরটা একটু বেশি দিয়েছি তাই মুড়তে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিক আছে, এটা যখন ভাজা হবে তখন কিন্তু কোনোভাবে বেরিয়ে আসবে না। এটা সেই চিংড়ি মাছ বা চিকেনকে পেস্ট করে যেমন ভাজলে একটা ফুলে ওঠে না, এটাও ঠিক একই রকমভাবে হবে। ডিম যেমন ভাজলে ফুলে ওঠে, তো এই মাছটা এমন যে কোনোভাবে কড়াতে লেগে যায় না, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এই মাছ চিতল মাছ অনেকটা একই রকম। চিতল মাছেরও যদি মাংসটা বের করে করা যায় সেম খেতে লাগে। দেখুন এতটা বেশি হলো, ওটা আমি আলাদা করে বড়ার মতো করে ভেজে নেব। আর যে কাঁটাগুলো আছে এগুলোকে একটু নুন হলুদ করে মাখিয়ে নেব। নুনটা নেই পরে মাখিয়ে নেব, এখন হলুদটা মাখিয়েছি, হলুদ আর লঙ্কাটা। এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন এবার এগুলোকে ভেজে নিই। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখুন এবার ভেজে নেব এগুলো। উল্টে দিলে এই দেখুন পুরো ফুলে গেছে অনেকটা, পরিমাণ যেন অনেকটা বেড়ে গেছে। আর যে মাছটা বেশি ছিল ওইটাকে যে বড়ার মতো করে ভেজে নেব। সত্যি কথা বলতে এটা যদি বাড়িতে হয় তাহলে আমার বাড়িতে অন্য কোনো তরকারি করতে লাগে না। একটু মুসুরির ডাল করব আর এটা বাস, এটা দিয়েই খেয়ে নেবে। আর যদি অন্যান্য তরকারিও করি তাহলে সেগুলো পড়ে থাকে, কেউ খেতে চায় না। কারণ এটা এত টেস্টি হয়, এত টেস্টি হয় যে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যদি কোনোদিন আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আমি যে বলছি এগুলো কতটা সত্যি। এটা বানালে খুব বেশি তরকারির বাড়িতে প্রয়োজন হয় না। দেখুন কেমন ফুলে যাচ্ছে, কোনোভাবেই লাগবে না কড়াইতে। এই জন্য এগুলো ভাজতে আমার খুব ভীষণ ভালো লাগে। এটা খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে আর বর তো ভালোবাসেই, ও দেখলেই একবারে বাজার থেকে নিয়ে আসবে। ভাজতে ভাজতে মেয়ে নিয়ে বসে গেছে। তো
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।